আমি 1-2 মিনিট একটু ওয়েট করছি যাতে জয়েন করে যায় সবাই। আহ লোকি, আমায় জানা তো আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যালো। শোনা যাচ্ছে স্যার। ওকে, একটু জয়েন করে যাক তবে শুরু করছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছিস নাকি বল? পাচ্ছি। চল শুরু করা যাক তাহলে। বাকি ছেলে মেয়েদের কি হলো? অনেকে তো মিসলেনিয়াস এর পরে জয়েন করবে বললো। নতুন আজকে যারা জয়েন করেছিস, অ্যাডমিশন নিয়েছিস, তাদের মধ্যে কেউ জয়েন করতে পেরেছিস? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলে রাখি আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, তোদের এখনো অ্যাপে অ্যাক্সেস দেওয়া হয়নি। অ্যাপে আজকে রাতের অথবা কালকে দুপুরের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবি। আর যারা অলরেডি অ্যাপ থেকে কোর্স পারচেস করে নিয়েছিস, পারচেস ইন দা সেন্স ওখানে জিরো ভ্যালু দেখাবে। মানে তোদেরকেও একটা কোড দিয়ে দেওয়া হবে, অ্যামাউন্টটা জিরো হবে, ওই জিরো দিয়ে পারচেস করতে হবে, কোনো পেমেন্ট করতে হবে না আর। তো সেক্ষেত্রে যারা অলরেডি পারচেস করে নিয়েছিস, এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাস হয়ে যাওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে রেকর্ড অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তবে এখানে আমি এর আগে একটি মাত্র ক্লাস করিয়েছি। সেই ক্লাসে আমি যেটা করিয়েছি সেটাকে ছোট্ট করে রিভিশন দিয়ে নি, তোদেরও তাহলে মনে পড়ে যাবে ব্যাপারটা। তারপরে তোদেরকে আজকে থেকে করতে দেব। প্রেসিজ বা প্রেসি, এক হচ্ছে 1/3, অর্থাৎ তোদের পরীক্ষায় যদি আমরা এখন ক্লার্কশিপকে ধরি, এখন আর মিসলেনিয়াসকে ধরবো না, তো ক্লার্কশিপে মোটামুটি প্যাসেজ যেটা দেয় 90 থেকে 120, ম্যাক্সিমাম 150 ওয়ার্ড। তার মানে তোর অ্যান্সার হবে 30, 40 অথবা 50 ওয়ার্ডের মধ্যে। মিসলেনিয়াস অথবা বিসিএস এ শুরুই হয় 150 শব্দ দিয়ে, 210, 230 অব্দি যায়। ঠিক আছে, প্যাসেজ। তাহলে এটুকুনি একটা প্রাথমিক ধারণা থাকলো, আমাকে 30 থেকে 50 শব্দের মধ্যে অ্যান্সার করতে হবে। কিন্তু যদি দেখা যায় আমার 30 শব্দে অ্যান্সার করার কথা, কিন্তু পুরোটা শেষ করতে গিয়ে আমার 35 বা 36টা শব্দ লাগছে, আমি তবুও সেটা করব। শব্দ বেশি ব্যবহার করা কখনোই ক্রেডিট নয়, সেটা ডিসক্রেডিট।
কিন্তু সেটাকে অসমাপ্ত রেখে আসা আরো বেশি বা আরো বড় ডিসক্রেডিট। মানে তুই 6টা শব্দ বেশি ব্যবহার করলে তোকে হয়তো 3 নম্বর কম দেবে, কিন্তু ওই 6টা শব্দ কম লিখে লেখাটাকে অসম্পূর্ণ অবস্থায় রেখে এলে তোকে হয়তো 7 নম্বর 10 নম্বর কম দেবে। এটা ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, কোনো রকম ইডিয়াম আমরা ব্যবহার করব না। কোনো রকম ইডিয়াম আমরা ব্যবহার করব না, তার কারণ হচ্ছে ইডিয়াম হচ্ছে 3-4টে শব্দ, যে 3-4টে শব্দের এগেনস্টে আমি অর্থ পাবো একটা। তাহলে আমি একটা অর্থের জন্য 3-4টে শব্দ কেন ব্যবহার করব? আমি একটা অর্থের জন্য একটাই শব্দ ব্যবহার করব, প্রেসি মানে তো কমানো। 4 নম্বর যেটা, যদি কোনো এক্সাম্পল থাকে সেই এক্সাম্পল গুলোকে আমি এলিমিনেট করে দেব, সেগুলো লিখবো না। 5 নম্বর, একই কথা যদি পুনরাবৃত্ত হয় সেগুলোকে অ্যাভয়েড করব। 6 নম্বর হচ্ছে আমাকে লেখাকে সিনোনেম ব্যবহার করতে হবে, তবে সিনোনেম ব্যবহার করার থেকেও প্যারাফ্রেজ করাটা বেটার। সিনোনেম প্লাস প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ প্রথমে করতে হবে। প্যারাফ্রেজ মানে কি? একই সেন্টেন্সকে ঘুরিয়ে লেখা, অর্থাৎ প্যাসেজে যা দেয়া আছে আর তোমার যেটা উত্তর, সেটা যেন সম্পূর্ণ এক না হয় কাঠামোগত দিক থেকে, অর্থের দিক থেকে একই হবে। ধরো ওখানে লেখা থাকলো হি লিভস ইন পোভার্টি, তুমি লিখলে হি ইজ পোর। অথবা ওখানে দেয়া থাকলো হি ইজ পোর, তুমি লিখলে হি লিভস ইন পোভার্টি। বা হি বা পোর অ্যাজ হি অ্যাপিয়ার, এইরকম অ্যাজ হি অ্যাপিয়ার্স, এরকম ভাবে লিখবে, অর্থাৎ কাঠামোগত পরিবর্তন থাকবে। যেমন ধরো বলা হলো যে হি ইজ আ ভেরি রিচ ম্যান, তো সেখানে তুমি লিখলে যে হি ইজ আ ভেরি রিচ ম্যান, এখানে তুমি রিচের জায়গায় সলভেন্ট না লিখে তুমি কাঠামোটাই বদলে দিলে, ঠিক আছে? যে হি হ্যাজ মানি, ঠিক আছে? বা হি ইজ নট পোর, নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ, এরকম চেঞ্জেস গুলো করতে পারো, ঠিক আছে? এবার এই বিষয়গুলো আমরা অলরেডি বলেছি। আর লাস্ট যেটা বলেছিলাম, ইউ হ্যাভ টু প্রোভাইড আ টাইটেল, তোমাকে একটা টাইটেল প্রোভাইড করতে হবে। আচ্ছা, এইবার আমরা প্রেসি রাইটিং এর ক্ষেত্রে আজকে একদম একটা প্যাসেজ থেকে শুরু করব। তোমাদের মধ্যে অনেকে আছো যারা আগে আমার কাছে কোনো না কোনো ব্যাচে পড়েছো, আবার নতুন করে অ্যাডমিশন নিয়েছো, বাট আমি একেবারে ধরে নেব আমরা শূন্য থেকে শুরু করছি। আমি আজকের জন্য শুধুমাত্র এটা নিয়েছি, নেক্সট দিন থেকে এই প্যাসেজটা আর নেব না। এটা পিকে দে সরকার, এটা আমি আগের ব্যাচে করিয়েছি, এই ব্যাচে আমি হয়তো অন্য কোনো বই করাবো, ঠিক আছে? মানে এরকম কোনো ব্যাপার নয়, তার আগের ব্যাচে আমি অন্য কোনো বইয়ের থেকে করিয়েছিলাম। তো আজকে আমি শুধুমাত্র প্রেসই করাবো না, আমি যেটা আজকে তোমাদের থেকে করতে চাইবো সেটা হচ্ছে প্যারাফ্রেজ। আমাকে এই লেখাটার 1/3 করে দিতে হবে না, তোমরা কেউ এই লেখাটাকে 1/3 করবে না, কিন্তু এই লেখাটাকে তুমি তোমার নিজের ভাষায় লিখবে, যাতে মিনিং পুরোটা একই থাকে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার সেম না থাকে। আমি দ্বিতীয় প্যাসেজটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো বলছে, ওয়ান্স আপন এ টাইম আ নোবেলম্যান বিল্ট আ হাউস, ঠিক আছে? এটাকে আমি স্ট্রাকচারালি চেঞ্জ করলে বলবো, ওয়ান্স আ নোবেলম্যান হ্যাড আ হাউস, ঠিক আছে? অথবা ওয়ান্স আ গ্র্যান্ড হাউস বিলং টু আ নোবেলম্যান। তারপরে বলছে কি, অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। এটাকে স্ট্রাকচারালি চেঞ্জ করলে হবে যে হি সেড অথবা হি ডিক্লেয়ার্ড দ্যাট ওয়ান হু কুড প্রুভ হিমসেলফ কন্টেন্টেড উড গেট দ্য পজিশন অফ দ্য হাউস। কি বললাম, বোঝা গেল? ওয়ান হু ক্যান প্রুভ, আমি প্রেজেন্টে বলছি, তোমাকে সেই অর্থে পাস্টে লিখতে হবে যদি ডিকোড করতে হয়। আচ্ছা, ডিকোডের ব্যাপারটা আজকে আমি বলতে ভুলে গেছি, আগের দিনে, আজকে যারা ভর্তি হয়েছিস আগের দিনের রেকর্ডটা দেখে নিবি কালকে। তো দেখে নিবি, যদি কোনো প্যাসেজের মধ্যে কোটেশন থাকে, কোটেশনটাকে তোকে তুলে দিতে হবে, মানে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে লিখতে হবে। তাহলে এখানে দেখ, আমি যদি প্রেজেন্টেই বলি তোকে পাস্টে লিখতে হবে, যেহেতু ওয়ান্স আপন এ টাইমের কথা বলছে। তো সেক্ষেত্রে এইভাবে লিখতে হবে যে হি ডিক্লেয়ার্ড অথবা হি অ্যানাউন্সড দ্যাট ওয়ান হু কুড প্রুভ হিমসেলফ কন্টেন্টেড উড গেট দ্য পজিশন অফ দ্য হাউস। তার মানে প্যারাফ্রেজ কি বুঝেছিস? ধর আমি বললাম, লেখা থাকলো দেয়ার ইজ আ ম্যান
there is a man standing in front of the gate. আচ্ছা, এখানে এটার অ্যান্সার এরকম প্যারাফ্রেজ এটাকে বলে না যে there is a person স্ট্যান্ডিং বিফোর দ্য ক্লপসিক্যাল গেট, এরকমটাকে প্যারাফ্রেজিং বলে না। প্যারাফ্রেজিং মানে কি, পুরো স্ট্রাকচারটা বদলে যাবে। আচ্ছা, শুধু প্যারাফ্রেজ করলে কিন্তু প্রেসি হবে না, কিন্তু আমরা আজকে শুধু প্যারাফ্রেজের ওপর ক্লাস করব, যে একটা সেন্টেন্সকে করকম ভাবে তোরা লিখতে পারিস। তাহলে এটাকে প্যারাফ্রেজ যদি আমরা করি, কি পেতে পারি? আমি লিখতে পারি আ ম্যান ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গেট, অথবা ইন ফ্রন্ট অফ দ্য গেট was standing a man. আচ্ছা, এই স্ট্রাকচারটা এই মুহূর্তে তোদের কাছে একটু বজগট লাগবে, এখানে ইনভার্সন পুট করা হয়েছে। ইনভার্সন কি? যদি সেন্টেন্সের শুরুতে কোনো নেগেটিভ অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব অফ টাইম আসে, তাহলে ভার্ব সাবজেক্টের আগে চলে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সেও ভার্ব সাবজেক্টের আগে চলে যায়, এটাকে বলা হয় ইনভার্সন। অর্থাৎ ধরো বলা হলো ইন ফ্রন্ট অফ দ্য হাউস স্টুড আ ম্যান, এটা হবে না যে ইন ফ্রন্ট অফ দ্য হাউস আ ম্যান স্টুড, এটা হবে না। কি হবে? ইন ফ্রন্ট অফ দ্য গেট স্টুড আ ম্যান। তো সেই কারণে ওয়াজ স্ট্যান্ডিং করেছি। তার মানে তোমরা আবার ভেবে নিও না যে যে কোনো সেন্টেন্সকেই তুমি ভার্বের আগে সাবজেক্টের আগে ভার্বকে বসিয়ে দেবে। আমাদের এখন একেবারে শুরুর ক্লাস, আমরা এই সেন্টেন্সটাকে বাদ দিচ্ছি। আমরা কি ধরনের চেঞ্জেস গুলো করব? কোন জায়গায় ধরো লেখা আছে হি ইজ পোর, তুমি লিখবে হি লিভস ইন পোভার্টি, অথবা পোভার্টি ইজ কি লেখা যায়, পোভার্টি ইজ হিজ কম্প্যানিয়ন, মানে তার নিত্য সঙ্গী। পোভার্টি ইজ হিজ কম্প্যানিয়ন, অথবা পোভার্টি এনগালড, এটা পাস্টে হয়ে গেল যদিও, মানে যদি এখানে হি ওয়াজ পোর থাকতো তাহলে পোভার্টি এনগালড হিম, মানে দারিদ্র তাকে গ্রাস করেছে। সে গরিব মানেই দারিদ্র তাকে গ্রাস করেছে, সে দারিদ্রের মধ্যে বসবাস করছে। ঠিক আছে? পোভার্টি ইজ হিজ কম্প্যানিয়ন মানে দারিদ্রতার নিত্য সঙ্গী। দেখো, তিনটে বাক্যের মিনিং এর মধ্যে কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে না। বাট দেয়ার আর স্ট্রাকচারাল ডিফারেন্স। প্রেসি রাইটিং শুরু করার আগে হোয়াট উই নিড টু ফোকাস অন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট। তাহলে স্যার, এই সেন্টেন্সটাকে এইভাবে লিখলে তো আমার সেন্টেন্সের শব্দ বেড়ে যাচ্ছে। তোকে ভাই এই মুহূর্তে আজকে বা কালকের ক্লাসে, নেক্সট দিনের ক্লাসে শব্দ নিয়ে ভাবতে হবে না। তারপরের দিনের ক্লাসে প্যারাফ্রেজ করার পর কি করে লেখাটাকে ছোট করা যায় সেইটা করতে হবে। ছেলেমেয়েরা কি করে, অ্যাকচুয়ালি বলা থাকে কি, বলা থাকে হচ্ছে প্যাসেজে যে কটা, মানে ছেলেমেয়েরা কেন প্রেসির ক্ষেত্রে, ভালো করে বোঝ, প্রেসির ক্ষেত্রে ছেলেমেয়েরা কেন বারবার ইয়ে ব্যবহার করে, তোর মানে সিনোনিম ব্যবহার করার আধিক্যটা কেন? যাতে এটা পড়ে না মনে হয় যে প্যাসেজের লেখাটা হুবহু পড়ে দিয়েছিস। তো সিনোনিমের দরকার নেই, সিনোনিম পরে ব্যবহার করবি। সবার আগে প্যারাফ্রেজ পড়, প্যারাফ্রেজ কর, লেখাটাকে নিজের ভাষায় লেখ। তাহলে যখন প্যাসেজটা পড়বে আর তোর লেখাটা পড়বে, মনে হবে না যে ওখান থেকে টোকা। এটা হচ্ছে প্রাইমারি পারপাস। তাহলে তোরা কি করবি? কমেন্ট বক্স আছে, দেখ কমেন্ট বক্স দেখতে পাচ্ছিস সবাই, যেখানে এই যে কমেন্ট করেছে কেউ, স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আমি অভিষেক। তাহলে এই কমেন্ট বক্সে একটা একটা করে সেন্টেন্স টাইপ করে দে, আমি কপি করে এখানে শো করব। তোদের কত মিনিট সময় দেব, 5 মিনিট না 10 মিনিট? এই প্যাসেজটা তোদের সামনে খোলা থাকবে, স্যার এই কমেন্ট দিস বক্সটা প্যাসেজ। কোথায় স্যার এখানে? কে বলছিস বাবা? স্যার আমি আব্দুল রহিম স্যার। একটু একটু কেউ বলে দে তো, আমি তো মোবাইল থেকে করছি না, আমি ল্যাপটপ থেকে করছি, তার আমি একবার দেখে নিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, পেয়েছি স্যার, পেয়েছি। পেয়েছো তো? হ্যাঁ। হুম হুম।
10 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? স্যার কোন যে কোনো একটা লাইন তো? নো, একটা লাইনে কি হবে? পুরো পুরো বাক্য সেটা মানে পুরোটা, প্যারাগ্রাফটা? পুরোটা। হ্যাঁ, এইখান থেকে করো, আমি বলে দিচ্ছি কোনখান থেকে কোনটুকুনি করবে। একটু সময় নিয়ে করো, এটা সময় লাগুক, কিন্তু এই জিনিসটা আজ অব্দি কেউ করনি। প্রেসি রাইটিং এর সময় সব সময় কি করেছো, এক দু লাইন বাদ দিয়ে দিয়ে লিখে ফেলেছো। ওই এক দু লাইন বাদ দিয়ে লিখলে হবে না। যেটুকুনি মার্ক করলাম, তোমার শব্দ বাড়ুক, প্রেসই করছি না, আমরা আজকে প্যারাফ্রেজ করছি। 10 মিনিট সময় দিচ্ছি, আমি মাইক অফ করছি। এর মধ্যে, আচ্ছা এরকম নয়, এখানেও বলে দিই একটা ব্যাপার, যে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে আহ, একটা সেন্টেন্স একই সাথে করতে হবে। তুমি চাইলে এই দুটো সেন্টেন্সকে যোগ করে, বা তুমি একসাথে তিনটে সেন্টেন্সকে যোগ করে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সও করতে পারো। একটু ছোট্ট এক্সাম্পল দিই। আ ম্যান হ্যাড এ ওয়াইফ নেম প্যান্ডোরা, হি ওয়াজ, দেয়ার ওয়াজ নো আদার ওম্যান অন আর্থ এট দ্যাট টাইম। তাহলে কি লিখতে পারি? আ ম্যান হ্যাড আ ওয়াইফ নেম প্যান্ডোরা হু ওয়াজ দ্য অনলি ওম্যান অন আর্থ। ঠিক আছে? এই দুটো সেন্টেন্সকে এক করে দিতে পারি, কিন্তু আমি কিন্তু চেঞ্জ করিনি। আমি এখনো স্ট্রাকচার রেখেছি আ ম্যান হ্যাড এ ওয়াইফ, এরকম রাখলে হবে না, তোমাকে কাঠামো বদলাতে হবে। ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট আই অ্যাম লুকিং ফর। আমি লেখাটা আরো বড় করে দিলাম, সো দ্যাট তোমার পড়তে সুবিধা হয়। ঠিক আছে? আমি টাইমারও সেট করে দিচ্ছি, 10 মিনিট সময় পাবে, তার মধ্যে এক লাইন এক লাইন করে যতটা পারবে তোমরা টোকো। ক্লক সেট করে দিচ্ছি। টাইম স্টার্টস নাও। দেখতে কোনো অসুবিধা হচ্ছে না? না ঠিক আছে স্যার। টাইপ করে যতটা পারবে, পুরোটা যদি না পারো প্রথম চারটে পাঁচটা সেন্টেন্স, কিন্তু একরকম দু রকম তিন রকম ভাবেও করতে পারো, অন্তত একরকম ভাবে অন্য উত্তর দাও। 10 মিনিটস টাইম, হ্যাঁ 10 মিনিটস, 22 সেকেন্ড হয়েছে, 10 মিনিট সময়। লেখো দেখি। স্যার ফার্স্ট লাইনটা পুরোটা দেখা যাচ্ছে না, একটু একটু টাইমারের ওই জায়গাটা একটু সরাবেন। ঠিক আছে এবার? হ্যাঁ স্যার। ওকে, তোমরা করতে থাকো, ঠিক আছে?
আচ্ছা আমি আচ্ছা দেখি আমি অভিষেকের লেখা পেয়েছি। কে ফোন করছে? আর কেউ লেখা জমা দিয়েছো? হ্যালো, ঠিক আছে, পার্সোনালি পাঠিয়ে দাও। আব্দুলের লেখা পেয়েছি, অভিষেকের লেখা পেয়েছি। চলো দুজনের লেখা নিয়ে একটু চর্চা করি। বাই দ্য টাইম বাকিরাও একটু লেখার চেষ্টা করো, কারণ এটা না শিখলে না, আমি সবই দিয়ে দেবো। মানে নোট ইম্পর্টেন্ট যা যা টপিক আছে, কারেন্ট ইভেন্ট যদিও ক্লার্কশিপে অত লাগে না, তবুও কিছু কিছু আমি করিয়েই দেব, মিসলেনিয়াসে যেমন দেয়া হয়েছে। কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি দরকারি। আমার কথা শোনা যাচ্ছে তো? আমি অডিবল তো? একটু এইটুকুনি কনফার্ম করো কেউ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, দেখো আমি দুজনের লেখা নিলাম, আব্দুল আর অভিষেক, যে দুজন জমা দিয়েছে। এটা ওরা লিখে জমা দিয়েছে। ওদের লেখাটাই আমি একটু বড় করে নিচ্ছি, যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়। দেখো তো দেখতে পাচ্ছ কি না? দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আব্দুলের লেখা প্রথম। প্যান্ডোরা, দ্য ওয়াইফ অফ আ ম্যান, ওয়াজ দ্য অনলি ম্যান। কি করে হয়? অনলি হলে তো একজন, তাহলে ও ম্যান হবে, ওমেন হবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি। যখন তুমি ওয়ার্ল্ড লিখবে, কি লিখছো? ওয়ার্ল্ড। তখন আমরা লিখবো ইন দা ওয়ার্ল্ড। কিন্তু যখন আমরা আর্থ লিখবো, তখন লিখবো অন আর্থ। ফ্রেজটা হচ্ছে অন আর্থ, নট অন দা আর্থ। ইন দা ওয়ার্ল্ড কিন্তু অন আর্থ, মনে থাকবে? তাহলে এই দাটা হবে না। আচ্ছা, অন দ্যাট টাইম বলে কিছু হয় না, শুধু দ্যাট টাইম। কতগুলো জিনিস বুঝে নাও। দেখো, একটা লেখা তুমি লিখেছো, এখান থেকে কতগুলো গ্রামাটিক্যাল এলিমেন্ট আমরা পাবো, এক এক করে বোঝো। সবার প্রথম হচ্ছে দিস ডে, দ্যাট ডে, দিস টাইম, দ্যাট টাইম। তার আগে ইন অন আমার লেখার দরকার নেই, কারণ এরা নিজেরাই অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আমরা অন বা ইন প্রিপোজিশন নাউনের আগে ব্যবহার করি, যেহেতু এই ফ্রেজগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই জন্য তার আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করি না। যেমন ধরো, সে সোমবার আসবে, কি হবে ইংরাজি? হি উইল কাম অন মানডে। কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে যদি আগামী মঙ্গলবার লেখা থাকে, তাহলে কিন্তু আর অন হবে না, শুধু নেক্সট মানডে। কেন? কারণ নেক্সট মানডে যখন টাইমের আগে নেক্সট, দিস, দ্যাট এগুলো থাকে, এই দুটো শব্দ মিলে একত্রিত ভাবে অ্যাডভার্বের কাজ করে। আর অ্যাডভার্বের আগে প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন নাউন প্রোনাউনের আগে বসে। তাহলে দেখো, একটা ছোট্ট লেখার মধ্যে, এক লাইনের মধ্যে দা আর্ট ভুল আছে, দ্যাট টাইম লিখলে হয় অন দ্যাট টাইম লিখেছো। দ্য ওয়াইফ অফ আ ম্যান ঠিক আছে, লেখাটা ভালো হয়নি, কিন্তু গ্রামাটিক্যালি ঠিক আছে বাকি অংশ। শি ওয়াজ গিভেন আ বক্স বাই জুপিটার। এই যে উইচ, তিনটে শব্দ আছে আব্দুল। একটা হচ্ছে হু, একটা হচ্ছে উইচ, আর একটা হচ্ছে দ্যাট। হু পার্সন কে বোঝায়, উইচ কিং অথবা অ্যানিমেল কে বোঝায়, আর দ্যাট সবাইকে বোঝায়, পার্সন, থিং, অ্যানিমেল সবাইকে বোঝায়। তাহলে এখানে তুমি উইচ কার পরে লিখেছো? জুপিটারের পরে। কিন্তু জুপিটার কি থিং না অ্যানিমেল? জুপিটার তো গড, মানে পার্সন হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এখানে হু লেখা উচিত।
কিন্তু তুই বলতে চাইছিস উইচ ওয়াজ ফুল অফ ফেয়ারিস, তার মানে তুই এখানে বোঝাতে চাইছিস বক্সকে। তাহলে এই উইচ শব্দটা বক্সের পরে দিতে হবে। ইংরেজিতে আমরা ছোটবেলায় একটা ছোটবেলায় না মানে কম্পিটিটিভের ছোটবেলায় একটা এক্সাম্পল আমরা পড়ি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি। হু ওয়াজ আ গ্রেট পোয়েট। কি ভুল আছে বল বাবা? কি ভুল আছে? কিরে আমি অডিবল না আমি একা একা বকছি? স্যার এখানে গীতাঞ্জলি একটা থিং, তো ওখানে হু হবে না স্যার, ওখানে উইচ হবে, এবার দ্যাট হুইচ হবে। লিখলে, হুইচ লিখলে তো আবার গীতাঞ্জলিকে পোয়েট বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে হুটাই হবে, কিন্তু হু কাকে বোঝাচ্ছে? রবীন্দ্রনাথকে বোঝাচ্ছে, তাহলে রবীন্দ্রনাথের পরে স্যার আসবে। গীতা, স্যার রবীন্দ্রনাথের পরে হু হবে? এক্স্যাক্টলি, তাহলে অ্যান্সার হবে, দুটো অ্যান্সার হতে পারে, আমি আর লিখছি না। রবীন্দ্রনাথ হু রোড গীতাঞ্জলি ওয়াজ আ গ্রেট পোয়েট, অথবা রবীন্দ্রনাথ এই পুরোটা নিবি হু ওয়াজ আ গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি, আমি লিখেই দিচ্ছি দাঁড়া। দুটো অ্যান্সার হতে পারে। রবীন্দ্রনাথ হু ওয়াজ আ গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি, অথবা রবীন্দ্রনাথ হু রোড গীতাঞ্জলি ওয়াজ আ গ্রেট পোয়েট। তার মানে আমরা কি বলছি, এই যে হু ইজ দ্যাট, দিজ আর কল্ড রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। অ্যান্টিসিডেন্ট মানে যাকে বোঝাচ্ছে তার পাশে বসবে। তাহলে এখানে দেখ তুই যেটা লিখেছিলিস সেটাই ভুল ছিল। ক্লিয়ার কোন জায়গাটায় ভুল ছিল? তাহলে তোকে হ্যাঁ লিখতে স্যার। হবে এইভাবে, শি ওয়াজ, মানে এটা এটা অ্যাক্টিভ করে দে। জুপিটার গেভ হিম, গেভ হার আ বক্স উইচ ওয়াজ ফুল অফ ফেয়ারিজ। এবার এটাকে আরো হ্যাঁ সুন্দর করে লেখা যায়, জুপিটার গেভ হার আ বক্স ফুল অফ ফেয়ারিজ, উইচ ওয়াজ না লিখলেও হয়। ঠিক আছে? হ্যাঁ হু মেক, এখানে ফুল স্টপটা মনে হয় ভুলবশত ফেলে দিয়েছিস, তাই তো? হ্যাঁ স্যার। হু মেক মেন হ্যাপি, এটা তো ওখানকারই কাঠামো হয়ে গেল বাবা। হু মেক মেন হ্যাপি, এটা তো ওখানকারই কাঠামো, তুই মনে হয় প্রেসই করেছিস না? আমি তো প্যারাফ্রেজ করতে বলেছি। মানে প্যারাফ্রেজও আমার প্রেসই করতে লাগবে, তো আমি একটা এলিমেন্ট নিয়ে প্রথম দুই একদিন কাজ করার চেষ্টা করছি। চলো অভিষেকেরটা দেখি। ওয়ান্স দেয়ার ওয়াজ আ ম্যান হুজ ওয়াইফস নেম ওয়াজ প্যান্ডোরা, ওয়াজ দ্য অনলি ওম্যান এট দ্যাট টাইম। ভেরি গুড, কিন্তু সেন্টেন্সটা ভুল কেন দেখো। স্ট্রাকচারালি অভিষেক যেটা মাথায় রাখবে, যে কোনো সেন্টেন্সে দ্য নাম্বার অফ সাবজেক্ট and the number of verb should always be equal. And when I coin the term verb, I actually mean the main verb, not the helping verb. অর্থাৎ কোন সেন্টেন্সে যদি দুটো সাবজেক্ট থাকে দুটো মেইন ভার্ব থাকবে, যদি তিনটে মেইন ভার্ব থাকে তাহলে তিনটে সাবজেক্ট থাকবে। ক্লিয়ার? এবার দেখো, এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, তুই লিখলি রাদার বলা ভালো, দেয়ারটা তো আর সাবজেক্ট নয়, এটা জানিস তো, দেয়ার দেয়ার ইজ এ ম্যান, এখানে সাবজেক্ট কোনটা বলতো বাবা? ম্যান। স্যার ম্যানটা ম্যানটা সাবজেক্ট। সাবজেক্ট, হ্যাঁ। আর দেয়ারটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, উল্টো বসে, এটাকে অ্যাডভার্ব বলা হয়। কি বলা হয়? অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এটা ইন্ট্রোডাকশন হিসেবে কাজ করে, ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় এটাকে। তাহলে দেখ আমি যদি সেই নিরিখে ভাবি, তাহলে এ ম্যান হচ্ছে সাবজেক্ট, এর একটা ভার্ব দরকার, ভার্ব আছে। আচ্ছা,
দ্বিতীয় সাবজেক্ট কে? যার বউয়ের নাম, তাহলে সাবজেক্ট হচ্ছে ওয়াইফস নেম, ছোট করে বললে নেম। নেমের ভার্ব কি? এইটা ওয়াজ। নেম ওয়াজ প্যান্ডোরা, প্যান্ডোরাটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে ওয়াজ হচ্ছে ভার্ব, ম্যান হচ্ছে সাবজেক্ট, ওয়াইফস নেম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, এই প্যান্ডোরা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে ওয়াজ এলো এটা কি আবার? ভার্ব, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অভিষেক আছিস? হ্যাঁ স্যার, এটা এই হ্যাঁ যে ভার্বটা লিখলি, এই এটা সাবজেক্ট কোথায়? এখানে স্যার ভুল হয়ে গেছে। তাহলে বোঝা গেল? In হ্যাঁ স্যার। any sort of sentence, the number of subject and the number of verb should always be equal. তাহলে এটাকে তুই যদি ঠিক করে লিখতে চাস, দেখি কিভাবে লেখা যায়। Once there was a man whose wife's name was Pandora, comma, the only woman at that time. ঠিক আছে? বা the only woman that time. ঠিক আছে? এই যে আমি at that timeটা কেটেই দিলাম। দেখ, এই যে ঘটনাটা হলো was the only woman, এই ওয়াজটা যদি তুই কেটে দিস, কারণ আর সাবজেক্ট নেই তো, তাহলে ভার্বও দরকার নেই, তাহলে এই যে অংশটা, এই অংশটাকে বলা হবে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন কিরকম? যেমন ধর বলা হচ্ছে অভিষেক স্যার বা অভিষেক দে, কমা, আওয়ার ইংলিশ টিচার। আচ্ছা, ইংলিশ টিচার বলে না, বলে টিচার অফ ইংলিশ, তো আমি জাস্ট মনে কর ভুলই লিখছি বোঝানোর জন্য। তাহলে এই যে অভিষেক দে, কমা, আওয়ার ইংলিশ টিচার, এটা হচ্ছে তার পরিচয়, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ কেস। তো এইখানেই তুই সেইভাবে হলো নেম ওয়াজ প্যান্ডোরা, দ্য অনলি ওম্যান, প্যান্ডোরাকে দ্য অনলি ওম্যান। ঠিক আছে? তো এইভাবে সেন্টেন্সটা হতে পারে, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ম্যান হুজ ওয়াইফস নেম ওয়াজ প্যান্ডোরা, কমা, দ্য অনলি ওম্যান অন আর্থ দ্যাট টাইম। এটাকে ঘুরিয়ে লেখ, দ্য অনলি ওম্যান অন আর্থ ওয়াজ প্যান্ডোরা হু ওয়াজ ম্যারিড টু আ ম্যান। লিখতে পারি কি পারি না? হ্যাঁ স্যার পারি। হু না লিখে আমরা লিখতে পারি তার সাথে বিয়ে হয়েছিল, হু ওয়াজ ম্যারিড টু আ ম্যান, তাতেও হয়ে যায়। চলে আসি 2 নম্বর সেন্টেন্স। শি ওয়াজ গিফটেড আ বক্স বাই দ্য কিং অফ গডস নেমড জুপিটার। এটা একই রকম হলো না রে স্ট্রাকচার, যেটা দেয়া ছিল আর তুই লিখলি। হ্যাঁ ওখানে স্যার, ওই কি ছিল? পাস্ট সেন্টেন্সটা থেকেই নিয়েছিল স্যার কনসেপ্টটা। হ্যাঁ, কিন্তু আমি তোমায় চেঞ্জ করতে বলেছি। তুমি লিখবে জুপিটার দ্য কিং অফ গডস গিফটেড হার আ বক্স। ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, ইন হুইচ এর আগে হ্যাঁ তো ফুল স্টপ পড়বে না বাবা। স্যার, স্যার ওটা আমি মনে ভুল করে ফেলেছি স্যার। এই সেন্টেন্স গুলো যদি প্যারাফ্রেজ করতে হয় আমাদের ওই ভয়েস চেঞ্জ করতে হবে স্যার, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ, স্যার এইভাবে দেখ, মনে হয় করতে হবে। বলে দিই, যদি প্যাসিভ থাকে অ্যাক্টিভ করবে, যদি অ্যাক্টিভ থাকে প্যাসিভ করবে না। কেন? প্যাসিভ হচ্ছে একটা উইক স্ট্রাকচার ইংরেজির, হ্যাঁ। এটা মূলত রিপোর্ট রাইটিং এর কাজে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্যাসিভের যে স্ট্রাকচার ইংরেজিতে, সেটাকে একটা ইংরেজির দুর্বল কাঠামো হিসেবে ধরা হয়। তো চেষ্টা করবে প্যাসিভ না করার। তাহলে কি করা যায়? তুমি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে কনভার্ট করতে পারো, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে কনভার্ট করতে পারো, সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে করতে পারো, কম্পাউন্ড সেন্টেন্সকে জিরান্ড অথবা পার্টিসিপেল অথবা ইনফিনিটিভ ব্যবহার করে আবার সিম্পলে কনভার্ট করতে পারো। 1। 2 নম্বর, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ চেষ্টা করবে না করার, প্যাসিভকে অ্যাক্টিভ করতে পারো। 3। তুমি কোনো সময় প্রেসি রাইটিং এর ক্ষেত্রে, সরি ওটা ট্রান্সলেশন ছেড়ে দাও। 3 নম্বর হচ্ছে তুমি চাইলে
নেগেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারো, অথবা পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে কনভার্ট করতে পারো। আচ্ছা, এখানে নেগেটিভ মানে কিন্তু শুধু নট অ্যাড করে দেয়া নয়। মানে যেমন ধরো একটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, আমি নেগেটিভ থেকে পজিটিভ করি আর পজিটিভ থেকে নেগেটিভ করি, মানে কিন্তু বদলালে চলবে না। সে ওখানে গেছে, এটা নেগেটিভ কিন্তু কখনো এটা নয় যে সে ওখানে যায়নি, মানে চেঞ্জ হলে হবে না। ধরো এরকম বলা হলো যে সে অত্যন্ত গরিব, তো এটাকে তুমি লিখতে পারো সে একেবারে ধনী নয়, যদিও তাতে মিনিংটা পূর্ণ দাঁড়াচ্ছে না। কেন? সে ধনী স্যার নয় মানে সে মধ্যবিত্ত হতে পারে। হ্যাঁ বলো। স্যার আমি যদি বলি যে সে দারিদ্রতার মধ্যে আছে, তাহলে কি স্যার মিনিং? এক্স্যাক্টলি, একদম একদম, এটাই এটাই। সে অত্যন্ত গরিব, তার মানে কি দারিদ্র তাকে গ্রাস করেছে। দারিদ্রতা বলে কোনো কথা হয় না, হ্যাঁ, বাংলায় দারিদ্র অথবা আচ্ছা স্যার। দরিদ্রতা, দারিদ্র শব্দটাই বেটার। অথবা তুমি বলতে পারো দারিদ্র তাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে, অথবা বলতে পারো দারিদ্র তার নিত্য সঙ্গী, অথবা বলতে পারো দারিদ্র্যের মধ্যেই তার বসবাস, অথবা বলতে পারো তার নিত্য সহচর হলো দারিদ্র। এগুলো আমি বাংলায় বললাম। ইংরেজিতে কি হবে? হি ইজ পোর, হি লিভস ইন পোভার্টি, পোভার্টি এনগালফস ইন, পোভার্টি ইজ হিজ কম্পেনিয়ন, ইত্যাদি। যদি বলা হয় সে, ধরো বলা হলো সন্ধেবেলা সে বাড়ির দিকে ফিরছিল গ্রামের রাস্তা দিয়ে, এটাকে তুমি যদি প্যারাফ্রেজ করো, তুমি এইভাবে বলতে পারো তখন সন্ধ্যা, গ্রামের মেঠো পথ অনুসরণ করে সে ফিরছিল ঘরে, অথবা ঘরের দিকে রওনা দেওয়ার জন্য সে ধরলো গ্রামের মেঠো পথ, তখন সন্ধ্যা। তাহলে প্যারাফ্রেজিং কি একটু স্বল্প বিস্তর মানে ধারণা জন্মাচ্ছে? মানে দিস ইজ দ্য টাফেস্ট থিং দ্যাট পিপল অ্যাকচুয়ালি অ্যাভয়েড। বাট এটা দিয়েই আমি শুরু করি, কারণ এটা তোমার প্রেসিতে লাগবে, ট্রান্সলেশনে লাগবে, কারণ দেখবে ট্রান্সলেশনে বলা হয় হচ্ছে ভাবানুবাদ, আমরা কি করি আক্ষরিক অনুবাদ। আচ্ছা, ভাবানুবাদ মানে এমনটা নয় যে ভাবের ঘোরে তুমি এতটা বয়ে গেলে যে গিভেন টেক্সট আর তোমার অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে মিনিং এর পার্থক্য হয়ে গেল, তাহলে হবে না। কিন্তু এরকম করলেও হবে না যে নতুন বউ স্বামীর ঘর করতে চলেছে, তো সেটাকে তুমি লিখতে পারবে না যে দ্য নিউ ব্রাইড ইজ গোয়িং টু বিল্ড দ্য হাউস অফ দ্য হাউস হাজবেন্ড, তাহলে বউ রাজমিস্ত্রি হয়ে যাচ্ছে। আক্ষরিক অনুবাদ করলে চলবে না, ভাবানুবাদ। এবং এই ভাবানুবাদের জন্য আমার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট অথবা প্যারাফ্রেজিং ইজ আ প্রাইমারি নিড। কি বলতে চাইছি ক্লিয়ার হচ্ছে একটু একটু করে? রেসপন্স করতে হবে বাবা, আমি তোদের হ্যাঁ অ্যাপে জুম পয়সা দিয়ে ইনস্টল করেছি, কারণ যাতে তোরা মাইক অন করতে পারিস। অ্যাপেও মাইক অন অপশন আছে, কিন্তু তাতে এতটা ফ্রিকুয়েন্টলি নিজের ইচ্ছা মতো করা যায় না। চলো আর একটু দেখি আজকে ওর লেখারই বাকি অংশ। মানে আজকে প্রথম দিন তো, তোরা বুঝতেই পারিসনি আমি কি চাইছি তোর কাছ থেকে। আচ্ছা, গুড ফেয়ারিজ হু ক্যান ব্রিং হ্যাপিনেস। আচ্ছা, এখান সেন্টেন্সটা বলো, ইন উইচ অল দ্য গুড ফেয়ারিজ, ইন উইচ অল দ্য গুড ফেয়ারিজ। তাহলে গুড ফেয়ারিজটা কি সাবজেক্ট বাবা, তাই তো? হ্যাঁ স্যার। এই যে গুড ফেয়ারিজ, এটা হচ্ছে তোর সাবজেক্ট, এর ভার্ব এখনো আসেনি। তাহলে সেকেন্ড সাবজেক্ট কে? হু। আমরা জানি হু হচ্ছে সাবজেক্ট, হুম হচ্ছে অবজেক্ট। তাহলে এই হু এর, হু সাবজেক্টের ভার্ব কে? ক্যান ব্রিং হ্যাপিনেস, ওয়্যার কেপ না, ঠিক আছে। তার মানে ইন হুইচ অল দ্য গুড ফেয়ারিজ হু ক্যান ব্রিং হ্যাপিনেস ওয়্যার কেপ্ট, ভেরি গুড, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এক্ষেত্রে মিলে গেছে। প্যান্ডোরা ওয়াজ আনঅ্যাওয়ার অফ ইট, ভেরি গুড। এইটাকে প্যারাফ্রেজ বলা হয়। এই যে এখানে লেখা ছিল যে প্যান্ডোরা ডিড নট নো ইট, প্যান্ডোরা ডিডন্ট নো ইট, এটাই ও লিখলো প্যান্ডোরা ওয়াজ আনঅ্যাওয়ার অফ ইট। এখানে চাইলে আমরা লিখতে পারতাম প্যান্ডোরা ওয়াজ অল গ্রিক, অল গ্রিক মানে কিছুই জানে না, ঠিক আছে। এখনই লিখতে হবে না, এরকম প্রচুর এক্সপ্রেশন আস্তে আস্তে আমরা শিখবো। অ্যান্ড শি ওয়াজ ওয়ার্নড
দ্যাট শি উড নেভার, না শি উড নেভার হবে না, তাকে সতর্ক করা হয়েছে যে সে কখনো করবে না, না তাকে সতর্ক করা হয়েছে সে কখনো করবে না, না সে তাকে সতর্ক করা হয়েছে যাতে সে কখনো না করে। তাহলে উড নেভার স্ট্রাকচারটা এখানে ভুল আছে, বাট শি গট কিউরিয়াস। স্যার এখানে কি ইফ বসাবো? হ্যাঁ, না এখানে কি ইফও স্যার? হবে না, ইফও হবে না, এটা হবে, এটাকে লিখতে হয় যে শি ওয়াজ ওয়ার্নড নট টু ওপেন ইট, শি ওয়াজ ওয়ার্ন নট টু, অথবা শি ওয়াজ ফরবিড, ফরবিড মানে কি, শি ওয়াজ ফরবিডেন টু ওপেন ইট। যেমন আমি তোমাকে বললাম, তোমাকে আমি যেতে বলেছি, তাহলে কি হবে, আই আস্কড ইউ টু গো, আমি তোমাকে ওটা খুলতে বারণ করেছি, তাহলে কি হবে, আই আস্কড ইউ নট টু ওপেন, আই হ্যাঁ আস্কড স্যার। ইউ নট টু ওপেন, না করে আর কি করতে পারি, আই ফরবেড ইউ টু ওপেন, ফরবিড হ্যাঁ স্যার দিলে আর বুঝতে পেরেছি। টু ব্যবহার হয় না, এটাকেই প্যাসিভ করলে শি ওয়াজ ফরবিডেন টু ওপেন, তাহলে আর নট হবে না, হ্যাঁ ফরবিডের সাথে। আচ্ছা স্যার। ওপেন দ্য কভার ওয়ান ডে, আফটার দ্যাট দ্য ট্র্যাপড ফেয়ারিজ, আচ্ছা এখানে না ফেয়ারিজ এর জন্য আমরা হু ব্যবহার করব না, উইচ ব্যবহার করব, ঠিক আছে, হুও করা আচ্ছা যায় স্যার। পার্সনিফাইড হলে। আফটার দ্যাট অল দ্য ট্র্যাপড ফেয়ারিজ র্যান এসকেপড হয় না বাবা, এসকেপ তো নিজেই ভার্ব, বাট দ্য ফেয়ারি অফ হোপ, ফেয়ারি অলরেডি একবার ব্যবহার করেছিস, তাহলে দ্যাট অফ হোপ ওয়াজ ইন দ্য বক্স ওয়েন প্যান্ডোরা ক্লোজড ইট, বাট দ্য হ্যাপিনেস, আচ্ছা হ্যাপিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো সময় আর্টিকেল দা বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেটা কনসেপ্ট, বাস্তবে যার কোনো এক্সিস্টেন্স নেই, যেমন ধর ভালোবাসা, যেমন ধর আনন্দ, যেমন ধর সুখ, যেমন ধর দুঃখ। তো এগুলোর আগে আমরা যখন জেনেরিক সেন্সে ব্যবহার করি বা ইন জেনারেল ব্যবহার করি, তখন তার আগে আমরা কখনো দা ব্যবহার করি না, মাথায় থাকবে। অভিষেক হ্যাঁ স্যার তবু বুঝতে চেষ্টা পেরেছি। করেছে। আচ্ছা, আর যদি কারুর লেখা পেয়ে থাকি, অভিষেকের পর লক্ষ্মী, লক্ষ্মীরটাও দেখে দিচ্ছি। আচ্ছা আমরা না প্রেসির একটা এলিমেন্ট করেছি, কেউ আবার ভাবিস না যে প্রেসি এইভাবে লিখতে হয়, আমাকে প্যারাফ্রেজ করতে হবে প্লাস মিনিমাইজ করতে হবে। লক্ষ্মী মাইক অন কর। লক্ষ্মী আছিস? হ্যাঁ স্যার। ওকে, দেয়ার ওয়াজ, আচ্ছা বলে রাখি কোনো সময় দেয়ার ওয়াজ স্ট্রাকচারটা নিজেরা ব্যবহার করবি না, এটাও ইংরেজির উইক স্ট্রাকচার। সরাসরি লেখ যে প্যান্ডোরা কমা দ্য ওয়াইফ অফ আ ম্যান ওয়াজ দ্য অনলি ওম্যান অন আর্থ, তাহলে দেয়ার ওয়াজ অনলি ওয়ান ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্যান্ডোরা, ওয়াইফ অফ আ ম্যান হয় না, তাহলে দা ওয়াইফ অফ আ ম্যান হবে। যখন এই অফ স্ট্রাকচারটা থাকে স্পেসিফিকেশনের জন্য, তার আগে আমরা দা ব্যবহার করি। জুপিটার একইভাবে দেখ, অফ আছে, তাহলে কি হবে, দ্য কিং অফ গডস gave her a box which contained, very good, which contained all the good fairies, ওখানে contained ছিল না তো বাবা, না। which contained good fairies, অথবা এখানে which না লিখেও এইভাবে লিখতে পারতিস, given her a box containing all the good fairies, Pandora had prohibited, বাবা প্যান্ডোরা হ্যাড প্রোহিবিটেড মানে প্যান্ডোরা বারণ করেছিল, প্যান্ডোরাকে বারণ করা হয়েছিল, কি হবে, প্যান্ডোরা ওয়াজ প্রোহিবিটেড অথবা প্যান্ডোরা হ্যাড বিন প্রোহিবিটেড। আই হ্যাভ গন মানে কি, বা ধর বলা হলো আই 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 হ্যাভ প্রোহিবিটেড, নাকি আই অ্যাম প্রোহিবিটেড, কোনটা প্যাসিভ, আই হ্যাভ গন এটা প্যাসিভ, নাকি আই হ্যাভ বিন গন প্যাসিভ, আই হ্যাভ বিন গন। তাহলে এখানে তুই প্যাসিভ চাইছিস,
তাহলে এখানে হ্যাড বিনও দরকার নেই, তাহলে লেখ হি ওয়াজ প্রোহ্যাবিটেড। ঠিক আছে, এখানে প্রোহ্যাবিটেডও হয় না। প্রোহ্যাবিটেড মানে হচ্ছে বাধা দেয়া, বুঝে নে। বারণ করা আর বাধা দেয়া এক নয়। ধরো খুলতে যাচ্ছিল, সেই সময় তুই প্রোহিবিটেড করেছিল, কিন্তু বারণ করার ইংরেজি ফরবিড। তাহলে হি ওয়াজ আস্কড, সরি শি ওয়াজ আস্কড অথবা শি ওয়াজ ফরবিডেন। শি ওয়াজ আস্কড বললে নট টু ওপেন, আর শি ওয়াজ ফরবিডেন হলে শুধু টু ওপেন দ্য বক্স। বাট ওয়ান ডে শি ওপেন দ্য বক্স। দেখ অলরেডি তুই ওপেন দ্য বক্স লিখেছিস, তাহলে সেকেন্ড সেন্টেন্সে ওয়ান ডে শি ওপেন্ড ইট। উইথ কিউরিওসিটি হয় না, আউট অফ কিউরিওসিটি। উইথ কিউরিওসিটি না, মানে কৌতূহলের বশবর্তী হয়ে, এটার ইংরেজি হচ্ছে আউট অফ কিউরিওসিটি। অ্যান্ড অল দ্য ফেয়ারিজ ফ্লিউ অ্যাওয়ে এক্সেপ্ট ওয়ান। এক্সেপ্ট ওয়ান না, এক্সেপ্ট হোপ। এক্সেপ্ট হোপ লেখাটা উচিত। তুই যেটা করতে চেয়েছিস লক্ষ্মী, তুই হচ্ছে একবারে প্রেসি করতে চেয়েছিস। বাট হোয়াট আই হ্যাভ আস্কড ইউ টু ডু ইজ প্যারাফ্রেজ, নট টু প্রিসাইজ। প্রেসি আমরা নেক্সট ক্লাসে করব বা তারপরের ক্লাসে করব। তুই যেটা লিখেছিস আমি সেটাকে তোর মতো করেই প্যারাফ্রেজ করে দিচ্ছি, আমি প্রেসি করাচ্ছি না আজকে। তাহলে দেখ আমরা লিখতে পারি, প্যান্ডোরা দ্য ওয়াইফ অফ আ ম্যান ওয়াজ দ্য অনলি ওম্যান অন আর্থ দ্যাট টাইম। 2 নম্বর লিখেছিস, জুপিটার দ্য কিং অফ গডস গেভ হার আ বক্স which contained all the good fairies। আমি কোনো চেঞ্জ করব না, কারণ দারুণ সুন্দর বাক্য লিখেছিস। যদি একান্তই চেঞ্জ করতে পারিস, করতে চাস, তাহলে এইভাবে লিখতে পারিস যে জুপিটার দ্য কিং অফ গডস, সিনোনিম ব্যবহার কর। গেভের জায়গায় লেখ গিফটেড হার। আমাকে তো সিনোনিমও ব্যবহার করতে হবে, প্যারাফ্রেজ করব তারপরে সিনোনিমও ব্যবহার করব। তাহলে গিফটেড হার আ বক্স ফুল অফ গুড ফেয়ারিজ, অথবা containing good fairies। তারপরে প্যান্ডোরা ওয়াজ প্রোহিবিটেড টু ওপেন দ্য বক্স না করে লেখ শি ওয়াজ ফরবিডেন টু ওপেন ইট। তারপরে লিখেছিস ওয়ান ডে শি ওপেন্ড ইট উইথ কিউরিওসিটি, তার মানে শুরুতে লেখ আউট অফ কিউরিওসিটি শি ওপেন্ড বা শি আনবক্সড ইট। আমরা দেখবি অনেক সময় এখন ফেসবুকেও লিখি না আনবক্সিং, আনবক্স মানে কি কোনো কিছু খোলা। তাহলে ওয়ান ডে শি আনবক্সড ইট when all the good fairies except hope flew away from mankind। ক্লিয়ার? কিছুদিন প্যারাফ্রেজিং এরই ক্লাস হোক নাকি, এক দুটো? হ্যাঁ স্যার, হোক হোক। কটা দিন প্যারাফ্রেজ হলে তোদের সুবিধা কি হবে, তোদের প্রেসি রাইটিং আর ট্রান্সলেশন একই সাথে হয়ে যাবে, যে একটা সেন্টেন্সকে আমরা কত রকম ভাবে লিখতে পারি। তোদের একটা হোমওয়ার্ক থাকছে, সেটা হচ্ছে এই 2 নম্বরটাকে শুধু প্যারাফ্রেজ করবি, স্ক্রিনশট নিয়ে নে, করে গ্রুপে দিবি। প্রেসি আমি নতুন প্যাসেজ দেব, পিকে দে সরকার থেকে করাবো না এই সেশনে। শুধু প্যারাফ্রেজ 2 নম্বর যে প্যাসেজ আছে, ইউ হ্যাভ টু জাস্ট প্যারাফ্রেজ ইট। টেক আ স্ক্রিনশট। স্যার ওই সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট অত দূর অব্দি? হ্যাঁ, 2 নম্বর পুরোটাই। হলো? কারুর কোনো জায়গায় ডাউট, কারুর কোনো প্রশ্ন? স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি এইটাও কি আগে যেরকম প্যারাফ্রেজিং যেরকম করলাম, এটাও কি স্যার সেরকম ভাবেই করবো, তাই তো? এক্স্যাক্টলি, শুধু প্যারাফ্রেজ করবে, প্রেসি নয়। আচ্ছা স্যার। ঠিক আছে, আমি যেটা করাচ্ছি এটা ডিরেক্টলি পরীক্ষায় আসবে না, কিন্তু ইট উইল হেল্প ইউ এনর্মাসলি ইনডিরেক্টলি ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা স্যার। আর কারুর কোনো ডাউট? নালে আজকে অফ করব।
না স্যার, ঠিক আছে। শনিবার দিন আমরা ক্লাস নেব, তবে এই যে এটা প্যারাফ্রেজ করে তোমাদের গ্রুপে জমা দেবে শুক্রবার। খুব ভালো হয় যদি একটু টাইপ করে দাও, কারণ এই ছোট ছোট জিনিসগুলো যদি পিডিএফ দাও আমার মোবাইল শেষ হয়ে যাবে। কারণ ধরো আমার আগের ব্যাচে ধরো ওরাও জমা দিচ্ছে, তো ওদের গুলোও দিতে হচ্ছে, এবার এত পিডিএফ হলে না পাগল হয়ে যাব। এ তো 4-5 লাইন, মোবাইলে আমরা অনেক কিছুই টাইপ করি। যদি খুব কষ্ট হয় টাইপ করতে, ভয়েস টাইপ করে নিবি, ঠিক আছে? জিবোর্ড বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ইনস্টল করে নে মোবাইলে। জিবোর্ড কাজের অ্যাপ্লিকেশন, ওখানে তুই ইংলিশ সিলেক্ট করে, ও BOARD জিবোর্ড, এখানে তুই ইংরেজি সিলেক্ট করে ভয়েস দিলে নিজে নিজে টাইপ হয়ে যাবে। তাহলে 2 নম্বরটা তোরা করে নে। চল নেক্সট হচ্ছে আমরা স্যার এটা লিখে সাবমিট করবো কোথায় স্যার? গ্রুপে 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 হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে? গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে করবে, ঠিক আছে? স্যার ওটা শুক্রবারের মধ্যে? শুক্রবারের মধ্যে না, শুক্রবারই। আমরা ধর এখন তো সবে শুরু, 1টা বা 2টো সপ্তাহ আমাদের সময় লাগবে। যেমন প্রেসি পড়ালাম, প্রেসি আজকের ক্লাস, নেক্সট ক্লাস প্রেসি হবে, তারপরে রিপোর্ট করাবো, তারপরে ট্রান্সলেশনের মেথড নিয়ে আলোচনা করব। এরপর থেকে হোমওয়ার্ক যাই থাকবে আমি সবকিছু নোট দিয়ে দেব, কিন্তু নোট দেওয়ার আগে সেই টপিকগুলো হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক জমা দেওয়ার ডেট হচ্ছে শুক্রবার, সেটা শনিবারও না, বৃহস্পতিবারও না। শুক্রবার যে কোনো সময় গ্রুপে লেখা জমা দেবে। যে লেখাগুলো তুমি শুক্রবার গ্রুপে জমা দিচ্ছ, আগামী শুক্রবার কোনো না কোনো সময় তার কারেক্টেড কপি তুমি পেয়ে যাবে। বৃহস্পতিবারও পাবে না, শনিবারও পাবে না, শুক্রবারই পাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে এই ঠিক আছে সপ্তাহের কাজ হচ্ছে শুধু একটা 4 লাইন 5 লাইনের প্যারাফ্রেজিং দিলাম, যেটা তোমরা চাইলে এখন বাড়িতে করে রাখতে পারো, শুক্রবার টাইপ করে গ্রুপে দিয়ে দেবে। চলো, গুড নাইট সবাইকে। স্যার। আরেকটা জিনিস স্যার, হ্যাঁ বলো। বৃহস্পতিবার স্যার থার্সডে আমাদের এই বাংলা হওয়ার কথা ছিল, এখন বৃহস্পতিবার হবে না, রবিবার করে তোমাদের বাংলা ক্লাসটা হবে, ঠিক আছে? অমিত সেন স্যার নেবেন। ঠিক আছে। হুম হুম হুম।